এখন ঘড়িতে ঠিক 5:13। চেষ্টা করেছিলাম 4:30 সময় বেরোনোর, কিন্তু এত বৃষ্টি তার মধ্যে আর করা গেল না। তাহলে আজকে আমরা যাত্রা শুরু করছি, চলুন আমাদের সঙ্গে। সকালবেলায় রাস্তায় কুয়াশা প্রচুর, হঠাৎ করে এরকম কুয়াশা। বাংড়ি পশি এটা রাস্তা প্রচুর খারাপ আছে, তোমার গাড়ি দিক্কত হতে পারে। আর আগলাই দুটো গাড়ির জ্যাম भी আছে, ফেসে গেছে। ও সামনে ফেসে গেছে, যাই দেখি। পুরো চাঁদের মাটিতে যাচ্ছি মনে হচ্ছে। এখনো পর্যন্ত বহরাগড়া ঢুকতে পারিনি, রাস্তার এরকম অবস্থা। এই হচ্ছে আমাদের ট্যাক্স পেয়ারদের অবস্থা। প্রত্যেক বছর আমরা রোড ট্যাক্স দেব এবং আমরা গাড়িতে আমাদের এই অবস্থা হবে রাস্তায়। বহরাগড়া ক্রস করার পরে একটা পেট্রোল পাম্পে এসে দাঁড়িয়েছি। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমরা তো বলিনি কোথায় যাচ্ছিটা কোথায়। এই ঘোর বর্ষার মধ্যে আমরা 3 জন মিলে বেরিয়ে পড়েছি। বর্ষায় সবচেয়ে ভালো কি লাগে দেখতে? জলপ্রপাত, ওয়াটারফলস। ভারতের সবচেয়ে বড় যে জলপ্রপাত, যেটাকে বলে ভারতের নায়াগ্রা, সেই চিত্রকূট জলপ্রপাত, যেটা হচ্ছে আমাদের কোন রাজ্যে আছে? ছত্তিশগড়। ছত্তিশগড়ে চিত্রকূট দেখতে চলেছি। তা খড়গপুর থেকে চিত্রকূটের যদি আপনি ডাইরেক্ট দেখেন, সেক্ষেত্রে লাগবে প্রায় 18-19 ঘন্টা। তো সেই জন্যে সেটাকে আমরা তো একদিনে কভার না করে ওটাকে আমরা এইভাবে সাজিয়েছি। প্রথম দিন আমরা যাব দেবরিগড়। দেবরিগড়টা হচ্ছে আমাদের সম্বলপুরের কাছে, হীরাকুদ ড্যামের পাশে দেবরিগড় নেচার ক্যাম্প। ওখানে 2 দিন থাকবো। ওখানে থাকার পরে তারপরে চলে যাব সোজা ওখান থেকে আমরা চিত্রকূট। সেখানে 3 দিন চিত্রকূট এবং আশেপাশের যে ধরনের জলপ্রপাতগুলো, অনেকগুলো ওখানে জলপ্রপাত আছে বাস্তার ডিস্ট্রিক্টে, সেগুলো দেখার পরে আমরা ফিরে আসব ভঞ্জনগর বলে একটা জায়গা আছে, ড্যাম। সেই ভঞ্জনগর ড্যামে, সেখানেও 2 দিন, তারপরে সোজা খড়গপুর। এই খড়গপুর টু খড়গপুর আমাদের লাগছে 7 দিন। তাহলে আমরা এগোই, একটু সঙ্গে থাকুন। हाँ हाँ हाँ, बुकिंग है। मेरे जाने में 3:30 बज जाएगा, 3-3:30 बज जाएगा। একটু আগে যে ফোনটা এলো সেটা হচ্ছে দেবরিগড় নেচার ক্যাম্প থেকে। দেবরিগড় নেচার ক্যাম্পে যেখানে আমরা যাচ্ছি, ওড়িশা গভর্নমেন্টের, আমি প্রত্যেককে বলবো, ওড়িশা গভর্নমেন্টের এই যে নেচার ক্যাম্পগুলো, এইগুলোকে আপনারা এক্সপ্লোর করে দেখতে পারেন। বেশ সুন্দর, মানে খুব প্রফেশনালি এগুলো ম্যানেজ। এবং এদের জন্য, এদের যদি আপনি বুকিং করতে চান, সেটা হচ্ছে ওএফডিসি ইকো নেচার ক্যাম্প বা ইকো ট্যুর ওড়িশা, এই বলে আপনার সার্চ করে আপনি পেয়ে যাবেন। অন্ততপক্ষে প্রায় গোটা 20 জায়গাতে এরা করছে এবং প্রত্যেক বছরই নতুন নতুন করে করছে। এর মধ্যে আরেকটা বিপত্তি, বর্ষাকালের এই বাঁদিকে দেখুন রাস্তাটা, ওখান থেকে একটা গাছ উল্টে পড়েছে। তা স্থানীয় লোকেরাই কিন্তু সঙ্গে সঙ্গে ডালটা কেটে এটা কিন্তু সরাচ্ছে। রাস্তাটা বন্ধ ছিল। বাঁদিকে দেখুন কিরকম ধসটা নামছে। এ তো সিকিমের মতন গো, যখন তখন যেখানে সেখানে ধস। একদম দারুণ লাগছে কিন্তু গো। তোমার অবস্থা খারাপ গাড়ি চালাতে গিয়ে। গাড়ি তো চলছে। হ্যাঁ, তবে না গো, রাস্তা যথেষ্ট সুন্দর। ওই দেখো, রাস্তার একটা অ্যাডভান্টেজ যেটা, ওই দেখো মাটিতে কি জয় মা যেন ঠিকঠাক ফিরি। ফেরার সময় কি এদিক দিয়ে? না, ফেরার সময় আমাদের ইচ্ছা আছে অন্যদিকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বর্ষাকালের মতো এত ম্যানলি ঋতু বোধহয় নেই। বর্ষাকালে ঠিক আছে, রাস্তাঘাটের অসুবিধা হয়, অনেক সময় বন্যা হয়, ঠিক আছে, কিন্তু এরকম এত বৈচিত্র্য আমার মনে হয় না আর কোনো। দারুণ সুন্দর রাস্তা,
অনেক বাজে রাস্তার পরে কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, মনটা একদম ভালো হয়ে গেল। গুড গুড। কি গো, হ্যাঁ, এত বাজতে চললো, খাবো টাবো না নাকি? আমি যেগুলো বানিয়ে নিয়ে এলাম অত কষ্ট করে। ব্রেকফাস্ট বানিয়েছো? হ্যাঁ হ্যাঁ, ব্রেকফাস্টে কি আছে? আলু পরোটা বানিয়ে নিয়ে এসেছি। আরে লাভলি। খেতেই হবে, দারুণ দারুণ গরম গরম। দেখো একটা জায়গায় আচ্ছা, একটু দাঁড়া, একটু খালি জায়গা একটু দেখে নি। এবার একদম ঝকঝকে রোদ উঠেছে, ঝকঝকে রোদ উঠেছে, একেবারে টনটনে রাস্তা, একেবারে দারুণ। বাদিকটা আমরা এখন মোটামুটি প্রায় কত কিলোমিটার এসছি? প্রায় 130 মতো চলে এসছি, 130-140 মতো চলে এসছি। মাঝখানে রাস্তাটা খারাপ ছিল। এখন বাজে হচ্ছে 8:15। এখন ব্রেকফাস্ট। চারপাশের জায়গাটা একবার দেখা যায়, চারপাশটা একটা অসাম জায়গা। এইরকম একটা জায়গায় দাঁড়িয়েছি আমরা, দাঁড়িয়ে এবার আমরা খাওয়ার একটা অ্যারেঞ্জমেন্ট চলছে, ব্রেকফাস্ট করতেই হবে। এই যে ব্রেকফাস্ট আসছে, অসুবিধা হবে, তলার ট্রে দিয়ে দিয়েছি একটা করে। এই যে ব্রেকফাস্ট খারাপ না। এ তো আলু পরোটা মনে হচ্ছে। বাহ বাহ বাহ, আলু পরোটা, একটুখানি একটু আচার রয়েছে। আর কি আছে? মিষ্টি টিষ্টি কিছু আছে নাকি? আছে, মিষ্টিটা এখনই খাবে না পরে? আচ্ছা, তাহলে পরে খাবো, ঠিক আছে। আহা, বৃষ্টির দিনে বৃষ্টির গান। ও শিকারের করি শুধু তোমার হারাবো আমি স্বপ্নেও ভাবিনি। এবার লাঞ্চ ব্রেক, প্রচুর লাঞ্চ, দেখো কিন্তু যেখানটাতে দিয়েছো যেটা সে যেভাবে মুশকিল। ঠিক আছে, আমরা আমি প্লেটে ঢেলে খাবে? কাগজের প্লেট আছে তো? না, এটা হয়ে যাবে। তো কোথায় আমরা লাঞ্চ করছি সেটা দেখুন জায়গাটা। আমরা সম্বলপুর শহরের মধ্যে দিয়ে বেরিয়ে এলাম। এটা হচ্ছে সেই বুড়লা যাওয়ার রাস্তা। বুড়লা ইঞ্জিনিয়ারিং কলেজ এককালে খুবই নামকরা ছিল, ওয়ান অফ দ্য ফাইনেস্ট গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। এখন এই ডাইক রোড, যেটা পুরো আমাদের হীরাকুদ ড্যামটাকে ডান দিকে রেখে সোজা চলেছি, এটাই চলতে হবে আরও প্রায় 7.5 কিলোমিটার। এখন এইখানে জিজ্ঞেস করতে হবে যে আমাদের রুম আছে না আজকে আর না পাওয়া না যাবে না। রুম নয়, কোন দিক দিয়ে যেতে হবে সেটা একবার জিজ্ঞেস করতে হবে। ভালো, বেশ সুন্দর সাজানো তো। এটা নেচার পার্ক রেস্টুরেন্ট ডান দিকে। পুরো ছোট একটা নদীর মতো হয়ে গেছে দুটো, সেই নদী ক্রস করে এখন আমাদের যেতে হবে দুগ্গা। ঠিক তো, কিন্তু দেখেছো গাড়ি কিন্তু ভর্তি, পুরো গাড়ি ভর্তি। এসে পৌঁছেছি আমরা, দেখি আমাদের ঘরদোরগুলো কোথায়। এখানে অনেক রকম থাকার বন্দোবস্ত রয়েছে। তো আমরা বুক করেছিলাম বাইশন ব্লক। এখানে জিনিসপত্র আনার একটা অভিনব জিনিস রয়েছে। এই যে গাড়িটা রয়েছে, এই গাড়িটা করে আমরা জিনিসগুলো এসেছি। বাইশন ব্লকটা অপেক্ষাকৃত নতুন,
এবং সঙ্গে একটা করে বসার জায়গা, এদিকে বারান্দা রয়েছে, সুবক্সের পরে আমরা একটু ভেতরে গিয়ে রুম টুরটা একবার দেখে নিই। রুমটা বেশি বড় এবং এটা যথারীতি জল শোক করছে। যাকে ওটা তো সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে আমরা জানি যে ওটা তো যে কোনো বিল্ডিংই হবে। আর যেটা সবচেয়ে হচ্ছে যে বেডটা, দুটো বেড মিলে আর কি যেটা প্ল্যান করা হয়েছে, 3 জন হয়ে যাবে। সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে বিশাল বড় একটা ব্যালকনি, এবং সে ব্যালকনিটা দেখি আমি খুলে ওপাশে যাওয়ার চেষ্টা করি। এই যে এইখান থেকে ব্যালকনিটার সব কিছু দেখা যাচ্ছে, মানে দূরে যে একেবারে সমুদ্র যেটা দেখা যাচ্ছে, অ্যাকচুয়ালি ওটা সমুদ্র নয়, দেখাই জিনিসটা, ওটা সমুদ্র নয়, ওটাই অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের সেই ভারতবর্ষের সবচেয়ে বড় যে ড্যাম, হীরাকুদ ড্যাম, সেই হীরাকুদ। এবং ঝাঁ চকচকে টয়লেট রয়েছে, ভালো বসার সোফা রয়েছে, সব কিছুই রয়েছে, খুব সুন্দর, আরামসে কাটিয়ে দেওয়া যায় 2-3 দিন। এখানে অনেকগুলো ভালো দিক আছে, অনেকগুলো বেশ বেশ সুন্দর সুন্দর কয়েকটা জিনিস আছে। নেটটা কেন দিয়েছে তুমি বলে দাও। নেটটা যেটা দিয়েছে পায়রার জন্য, আমরা তো পায়রা হনুমানের জন্য। অন্য কোনো না, হনুমান এতটা আটকাবে না, হনুমান আটকাবে, পায়রার জন্য চারপাশে নেট দিয়ে ঘেরা। পায়রা আমি দেখছি তো এদিক সেদিক প্রচুর পায়রা আছে। এখানে যেটা ভালো লাগলো যে আমরা দেখো পার্কিং থেকে আমাদের এই রিসোর্টের এই রুমটা অনেকটা দূরে, কিন্তু জিনিসগুলো যে ব্যাপারটা, জিনিস নিয়ে ওই যে সব জায়গায় যে ওই যে অ্যাটেন্ডেন্টরা যে ঘাড়ে করে নিয়ে আসে, ওটা একটুখানি আমার খারাপ লাগে আর কি ব্যাপারটা। কিন্তু এখানে দেখলাম যেই নামলাম তারপরে একটা ব্যাটারি, হ্যাঁ ব্যাটারি অপারেটেড, ওটা হচ্ছে গলফ কার্ট বলে, ব্যাটারি অপারেটেড গলফ কার্ট এলো, তার মধ্যে আমরা জিনিসগুলো দিয়ে দিলাম, দিয়ে নিয়ে চলে এলাম। মানে এই গোটা জিনিসটা, হ্যাঁ গোটা জিনিসটা সিম্পল, একটা পরিবেশ বান্ধব, অথচ একটা বেশ একটা ডিগনিফাইড একটা মডার্ন একটা ব্যাপার আছে। বিশেষ করে প্রত্যেককে বলবো, হ্যাঁ 1 নম্বর মানে হচ্ছে এটা হচ্ছে বাইসন যে ব্লকটা, সেই বাইসন ব্লকের দোতলাতে, বাইসন ব্লকের দোতলাতে প্রত্যেককে বলবো যে একটু চেষ্টা করবেন যাতে দোতলায় পাওয়া যায়, কারণ জঙ্গলগুলো নিচের থেকে আপনার ভিউটা অসুবিধা হয়। সকালবেলা আমরা বোটিংয়ের জন্য এবার বেরিয়ে এসেছি। এখানটাতে একেবারে গায়ে বোটিংয়ের স্পট। কালকে সারাদিন বৃষ্টির পরে একটুখানি রোদ উঠেছে। এই যে তুমি আছো, হ্যাঁ হ্যাঁ, বোটিং তাহলে শুরু, চলো। বোটিংয়ের লাইফ জ্যাকেট পরে আমরা তৈরি এবারে ভারতবর্ষের সবচেয়ে বড় ড্যামে এবার আমরা বোটিং করবো। এটা কমপ্লিমেন্টারি বোটিং। আর ওই যে আমাদের কটেজটা, বাইসন কটেজ, হ্যাঁ বাইসন ব্লকের যে উপরের স্যুটটা, দূরের ডাইনিং হলটাও দেখা যাচ্ছে, অসম্ভব সুন্দর লাগছে।
প্লাস্টিক ফ্রি জোন লেখা আছে। হেঁটে হেঁটে ঘুরতে কিন্তু দারুণ লাগে। একটু ছোট ছোট নুড়ি পাথর ফেলা আছে, হাঁটলেই বেশ একটা মশমশ মশমশ আওয়াজ হচ্ছে। আর এখন যেহেতু বর্ষাকাল, চারিদিকে একবারে ঘন সবুজ। পেছনে একটা বড় প্রজাপতি উঁকি মারছে গো, বিশাল বড় প্রজাপতি রয়েছে। ওই যে দেখেছো, ওই যে দেখো। একটা ছোট্ট সেলফি পয়েন্টের মতো করে রেখেছে ভেতরে, দারুণ সুন্দর। এত সুন্দর ব্লেন্ড করেছে এরা, আর্টিফিশিয়াল এবং ন্যাচারাল। প্রথমে তো আমি চট করে ভাবলাম বোধহয় কুমিরটা সত্যিকারের কুমির, আমি কোথায় ভাবলাম। কুমিরটা দেখ কি ন্যাচারাল করেছে। এদের ডাইনিং এরিয়াটাও ভারী সুন্দর। এখন ব্রেকফাস্টের জন্য এসেছি। ব্রেকফাস্ট হচ্ছে বুফে। আর এই ডাইনিং এরিয়াটা তো এরকমই জাল দিয়ে ঘেরা। আর এই হচ্ছে দূরেই একেবারে গায়েই হচ্ছে হীরাকুদ ড্যাম। মানে গরমকালে এই ঘাসটা থাকে না, এইখানে জন্তুজনা জল খেতে আসে। নেচার ক্যাম্পের চেয়ারগুলোর মধ্যেও বেশ একটা ন্যাচারাল ব্যাপার আছে। এগুলো সবই কিন্তু বাঁশ দিয়ে তৈরি, লোকাল আর্টিসানদের দিয়ে তৈরি। তাতে কী হচ্ছে, লোকাল ইকোনমিটাও একটু ডেভেলপ হচ্ছে। সুন্দর চিন্তাধারা। এখানে একটা একটু ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে এটা কাঁসার না। ব্রেকফাস্ট করতে করতেই দেখলাম বেশ কিছু বুনো শুয়োর এসে হাজির একেবারে গায়ে। এই দেখুন, খাবারের লোভে ঘুরে বেড়াচ্ছে চারটে বুনো শুয়োর জঙ্গল থেকে। এখানকার যে কটেজগুলোর নামও বেশ সুন্দর, অগ্নি, তারপরে যে দূরে দেখা যাচ্ছে বায়ু। সুন্দর লাগে। এবং প্রত্যেকটা কটেজই একটু খেয়াল করে দেখুন যে ওই মাটির থেকে বেশ খানিকটা, প্রায় 5 ফিট মতো উঁচুতে তোলা। এটা হচ্ছে ওই সাপকোপ, বন্যজন্তু এসবের থেকে একটা রক্ষা পাওয়ার একটা উপায় আর কি। একটা বড় একটা পাথরগুলোকে এনে সেটার দিকে একটা ভাল্লুকের মুখ তৈরি করেছে। গোটা পরিবেশের সঙ্গে এত সুন্দর ব্লেন্ড করেছে জিনিসটা। এই আমাদের ভাল্লুকের কানের মধ্যে দিয়ে আমরা বেরিয়ে এলাম। ওই যে কানটা আছে না, একটু দেখাই। এই কানটা ভারী সুন্দর, বাচ্চাদের জন্য একটা বেশ ইন্টারেস্টিং একটা ওয়াক টাইপের। যে এটার মধ্যে দিয়ে এইভাবে গিয়ে একদম অন্ধকারে এইভাবে বেরিয়ে যাওয়া যায়। এইরকম করে আবার পাশে গিয়ে এরকম করে বেরিয়ে গেলাম। আমার তো মনে হয় দেবরিগড় নেচার ক্যাম্পের 4-5টা ভেতরে ঘুরলেই অন্ততপক্ষে একটা দিনের পক্ষে যথেষ্ট। একটা দিন পুরো নেচার ক্যাম্পের ভেতরটা ঘুরুন। বিশেষ করে আপনি যদি প্রকৃতি প্রেমিক হন, দারুণ। আর এই যে রুমগুলো, এইগুলোকে বলা হয় স্টার গেজিং রুম, স্টার গেজিং কটেজ। তার কারণটা হচ্ছে এখানে চারপাশে লাইট পলিউশন কম বলে স্টার গেজিং এবং যে অ্যাস্ট্রোফটোগ্রাফি সেটা খুব ভালো হয়। কয়েকজনের নমুনা এখানে রয়েছে। এই কটেজগুলোর উপরে কয়েকটা একটু জায়গা স্বচ্ছ করা আছে, ট্রান্সপারেন্ট শিট দিয়ে ঢাকা আছে, যাতে ঘরের মধ্যে থেকেই একটু তারা দেখতে পাওয়া যায়। এই যে এগুলো হচ্ছে বাইসন ব্লক। এখানেও 4-8টা স্যুট রয়েছে। অসাধারণ একটা সানসেট হলো এই দেবরিগড় নেচার ক্যাম্পের মধ্যেই। একটা সানসেট দেখার জন্য একটা টাওয়ার আছে, সে টাওয়ারে উঠে একেবারে মগ ডালে চড়ে গাছেরও মগ ডালেরও ওপর থেকে এখন দেখতে পাচ্ছি ওই পাহাড়ের দিকটাতে সানসেট হলো।
আর তার যে সেই মেঘের খেলা, সেই অপূর্ব মেঘের খেলা চলছে এখন সারা আকাশ জুড়ে।